নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। আজকে থাম্বনেলটা দিয়েছি, রাজ্যে কি বিধানসভা নির্বাচন এগিয়ে আসবে? নির্ধারিত সময়ে বিধানসভা নির্বাচন হলে সেটা ২৬ সালের মাঝামাঝি হওয়ার কথা, কিন্তু গত কয়েকদিনের ঘটনা প্রবাহ দেখে মনে হচ্ছে, আমার অনুমান, আপনারা সহমত হতেও পারেন নাও হতে পারেন, যে শাসক দল বোধহয় চাইছে বিধানসভা নির্বাচনটাকে এগিয়ে আনতে। কেন? দেখুন, ২০১২ সাল থেকেই পুজোতে ক্লাবগুলোকে অনুদান দেওয়ার বিষয়টা আছে। ২৫,০০০ টাকা করে দেওয়া হতো, তারপরে ৫০, কোভিডের সময় ৬০, এবার ১,৮৫,০০০ এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন সামনের বারের পুজোয় তিনি ১,০০,০০০ টাকা দেবেন। এর জন্য রাজকোষ থেকে যাবে বোধহয় ৩৬৫ কোটি টাকা। যে মুখ্যমন্ত্রী যে এক ধাপে এতটা বাড়িয়ে দেবেন, তাঁর পদস্থ আমলারা কি জানতেন এটা? আমার মনে হয় জানতেন না, কারণ এটা মুখ্যমন্ত্রী ইনস্ট্যান্ট বলেন, তিনি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করেন না। তো এরকমই ওনার মনে হলো, বলে দিলেন ৮৫, পরের বার ১,০০,০০০। অর্থ সচিব, মুখ্য সচিব, উপদেষ্টা এরা কেউ জানতেন? আমার মনে হয় না জানতেন, বা জানতেও পারেন, জানি না, স্পেকুলেট করছি আমি। কিন্তু মুখ্যমন্ত্রী ভাবেন তিনি অর্থনীতিটা খুব ভালো বোঝেন, কতটা বোঝেন সেটা আপনারাই বলতে পারবেন, কিন্তু উনি রাজনীতিটা খুব অনেক তাবৎ নেতা মন্ত্রীকে ১০ গোল দিতে পারবেন, এটা আমার বিশ্বাস। তাই এমনি এমনি ৮৫, ১,০০,০০০ তিনি করেননি। তার মনে ধারণা ছিল এভাবেই বাড়াবেন, আমলাকলকে তিনি হয়তো জানাননি, আমার অনুমান। কেন হঠাৎ করে ২০২৪-এর জুলাই মাসের পুজো কমিটির সঙ্গে বৈঠকে আগের বছর, মানে সামনের বছর পুজোতে ১,০০,০০০ টাকা করে দেওয়া হবে বললেন কেন? অনেকগুলো কারণ আছে। দেখুন, ক্লাব সংগঠনগুলোকে মুখ্যমন্ত্রী টাকা দেন তাদের সামাজিক কাজকর্ম এইসবের জন্য, এটা নিয়ে বিস্তর অভিযোগ আছে। বিরোধীরা বলেন যে এগুলো ঘুষ দেওয়া, যাতে ভোটের সময় ক্লাবের ছেলেমেয়েগুলো, এই ছেলেরা ভোটের কাজে তৃণমূলকে সহায়তা করে। কিন্তু এই পুজোতে টাকা দেওয়াটাতে আমি কিন্তু বিরোধী নই। আমার একটা প্রশ্ন আছে, যেমন ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণী, অরূপ বিশ্বাসের সুরুচি সংঘ, এরকম অনেক পুজো আছে। দেবাশিস কুমারের আছে, তার ভাইয়ারা পুজো করেন, বহু কলকাতার নাট্যল উদ্যান সংঘ, প্রত্যেক নেতারই একটা না একটা পুজো আছে। এই পুজোগুলোর বাজেট কোটি টাকার উপরে। এরা অন্তত বলতে পারেন যে এই টাকাটা আমার দরকার নেই। যেমন সন্তোষ মিত্র স্কোয়ার বলে যে আমরা এটা নেব না, এটা একটা রাজনীতির রং সন্তোষ মিত্র স্কোয়ার দেয়, কারণ ওই পুজোর উদ্যোক্তা সজল বিজেপির দাপুটের নেতা, কাউন্সিলর। কিন্তু ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার প্রমুখরা তো বলতেই পারেন যে আমাদের পুজোর বাজেট কয়েক কোটি টাকা, আমাদের এই অনুদানের দরকার নেই, বরঞ্চ যে সমস্ত পুজোগুলো ঢুকছে, যাদের সহায়তা দরকার তাদের সংখ্যা বাড়ানো হোক। কিন্তু আমি জানি না তারা একথা আদৌ বলেন কিনা। আমি জানি সজল ঘোষ বলেন তার এই অনুদান দরকার নেই। পুজোতে ৫০,০০০ কোটি টাকার ব্যবসা হয়, অনেকের সম্বৎসরের রোজগার পুজোতে করে, দেশের টাকা দেশেই থাকে, রাজ্যের টাকা রাজ্যেই থাকে। তাই পুজোতে অনুদান দেওয়ার মধ্যে আমি কোনো দোষের কিছু দেখি না, এটা আমার ব্যক্তিগত মত। কয়েক লক্ষ মানুষের সম্বৎসরের রুটি রুজির বন্দোবস্ত হয় এই পুজোকে কেন্দ্র করে, আর সেখানে যদি সরকার সহায়তা করে অসুবিধা কি? আর মমতা বন্দ্যোপাধ্যায় পুজোটাকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার জন্য চেষ্টাও করেছেন। ইউনেস্কোর আবহমানকালের ঐতিহ্যে কলকাতার দুর্গাপুজো জায়গা পেয়েছে। আমি তার পুজোতে ক্লাবগুলোকে অনুদান দেওয়া নিয়ে কোনো কটাক্ষ করতে চাই না, বরঞ্চ আমি সমর্থনই করি। কিন্তু যাদের পুজোর বাজেট কোটি টাকার বেশি, তারা অন্তত এই সদিচ্ছাটা দেখাক, তারা বলুক যে এই টাকার আমাদের দরকার নেই। জানি না কজন এই সদিচ্ছা শেষ পর্যন্ত দেখাবে। এবার হঠাৎ করে ২০২৪-এর জুলাইয়ে ২০২৫-এর পুজোর কথা ঘোষণা করলেন কেন, অনুদানের কথা? দেখুন, বিজেপি বারবার করে বলছে
যে ভোট ব্যাংকে তুষ্ট করা, তোষণ করাই হচ্ছে তৃণমূল সরকারের প্রধান লক্ষ্য। ভোট ব্যাংক উজাড় করে ভোট দিয়েছে তৃণমূলকে, সেই জন্যই তৃণমূল জিতেছে। আর সনাতনী কনসলিডেশন 55% বিজেপির পক্ষে। শুভেন্দু অধিকারী সেদিনকে কি বললেন? যারা আমাদের সঙ্গে আছে আমরা তাদের সঙ্গে আছি, যারা আমাদের সঙ্গে নেই আমরা তাদের সঙ্গে নেই, পরিষ্কার বলে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে শারদোৎসবে ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন, বার্তাটা খুব স্পষ্ট। বিজেপি যে অভিযোগে করুক না কেন, তিনি দুর্গোৎসবের পাশেও আছেন, অন্যান্য ধর্মের অনুষ্ঠানেও পাশে আছেন। তার সেই স্লোগান, ধর্ম যার যার উৎসব সবার। অর্থাৎ হিন্দুদের যে একটা অংশ খুব ধর্মনিরপেক্ষতার বড়াই করে, সেই অংশকে টার্গেট করেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগটা নেন, যে পুজোয় ক্লাবগুলোকে অনুদান। হিন্দুদের সেই অংশটা যারা মনে করে যে বিজেপির হিন্দুত্বের ধারকবাহক নয়, হিন্দুদের একমাত্র রক্ষাকর্তা বিজেপি নয়, তারা মমতা বন্দ্যোপাধ্যায় ইনক্লুসিভ পলিটিক্সকে সমর্থন করে। তারা কোনোদিন বিজেপিকে ভোট দেন না, দেবেনও না। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকেই লক্ষ্য করে এই পদক্ষেপগুলো করেন। তিনি জানেন যে হিন্দু ভোটের মেরুকরণ হয়েছে, ভালো মতো হয়েছে, আরও 3-4% মেরুকরণ হলে ক্ষমতায় আসতে গেলে যে ক্রিটিক্যাল মাসের দরকার বিজেপি, সেটা পেয়ে যাবে, সেটা তিনি জানেন। তাই তিনি একদিকে ভোট ব্যাংকের কনসলিডেশন করছেন, তার একটা বেনিফিশিয়ারি শ্রেণী তৈরি হয়েছে, উপভোক্তা শ্রেণী, আর হিন্দুদের ওই লিবারাল অংশের কাছে তিনি পৌঁছতে চাইছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যাতে বিজেপি হিন্দু ভোটের সর্বাত্মক মেরুকরণটা না করতে পারে, সেই জন্যই তার কিন্তু এই উদ্যোগ। লোকসভা নির্বাচনে প্রত্যাশা মতো ফল না করায় বিজেপি শিবির একটু ছত্রভঙ্গ, নেতায় নেতায় দ্বৈরথ, কাজিয়া, ব্যক্তিত্বের সংঘাত, কোন পথে দল চলবে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো নীতিও এখনো নিতে পারছেন না। শুভেন্দুর সঙ্গে একটা অংশের মতবিরোধ হচ্ছে, তার এই কথা। অনেকে বলছেন যে মোদিজির স্লোগানকে তিনি চ্যালেঞ্জ করেছেন। আসল ব্যাপার হচ্ছে ওটা প্রশাসনিক দর্শন ভারত সরকারে, আর শুভেন্দু রাজনীতির কথা বলেছেন। তবে তথাগত রায় থেকে শুরু করে বহু বিজেপির কর্মী, নেতা, বিশ্ব হিন্দু পরিষদ, RSS, তারা কিন্তু শুভেন্দুর পাশে দাঁড়িয়েছেন। কিন্তু বিজেপি এখনো একটু অগোছালো, ছত্রভঙ্গ। সংগঠনকে তারা কিন্তু তৃণমূলের মতো করে গড়ে তুলতে পারছে না। তা বিজেপির অগোছালো অবস্থার সুযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন করিয়ে নিতে পারেন নির্ধারিত সময়ের আগে। তিনি মনে করবেন পরিস্থিতি অনুকূল। যদি দেখা যায় মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি এবং ঝাড়খণ্ডে এনডিএ প্রত্যাশা মতো ফল করল না, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন এগিয়ে নিয়ে আসবেন। পারেন, এগিয়ে নিয়ে আসবেন আমি বলবো কি করে, সম্ভাবনা হতে পারে। কারণ ওই সারা দেশে যদি বিজেপি বা এনডিএ বিরোধী একটা মনোভাব তৈরি হয়, তাহলে বিজেপি আরো ডিমোরালাইজ ফোর্স হয়ে যাবে। সেই সুযোগটা শাসক দল কাজে লাগাতেই চাইবে, সেজন্য এগিয়ে আনতেই পারে। কেন আমাদের তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও করেননি? নির্বাচন হওয়ার কথা ছিল 19-এ, করলেন 18-য়, 2/3 সংখ্যাগরিষ্ঠতা জিতলেন। কিন্তু 2023-এ 10 বছরের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও হেরে ভূত হয়ে গেলেন। তিনি বোধহয় একটা কেন্দ্র থেকে হেরেছেন, একটা কেন্দ্র জিতেছেন। কংগ্রেস ক্ষমতায় আসলো, বিজেপি সেখানে পায়ের তলায় জমি আরো শক্ত করলো। এখন নাকি বিআরএস থেকে অনেক লোক কংগ্রেস বা বিজেপিতে চলে আসবে। কিন্তু ভোট 1 বছর এগিয়ে এনে চন্দ্রশেখর রায় ফায়দা পেয়েছিলেন, দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিলেন। আবার অটলজি প্রয়াত প্রমোদ মহাজনের পরামর্শে 2004-এর নির্বাচন হওয়ার কথা ছিল শীতকালে, 6 মাস আগিয়ে দিলেন ইন্ডিয়া শাইনিং স্লোগানকে বর করে। কিন্তু বিজেপির স্বপ্ন পূরণ হয়নি, এনডিএ ক্ষমতায় আসতে পারল না। তাই
সবসময় একটা ঝুঁকি থাকে, সবসময় যে এগিয়ে আনার সিদ্ধান্ত পলিটিক্যাল ডিভিডেন্ড দেবে সেটা নাও হতে পারে। কিন্তু ওই বললাম ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লির নির্বাচনে যদি এনডিএ বিজেপির ফল খারাপ হয় তাহলে কিন্তু দেশ জুড়ে বিজেপি বা এনডিএ বিরুদ্ধে একটা হাওয়া উঠতেও পারে। আর যদি খারাপ না হয় তাহলে বিজেপি রিনিউড ভিগারে পশ্চিমবঙ্গের জন্য ঝাঁপাবে। কিন্তু যদি খারাপ হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 5 বছরে ক্ষমতায় থাকাটা সুনিশ্চিত করার জন্য নির্বাচন কিন্তু এগিয়ে আনলেও আনতে পারেন। সবটাই তার সিদ্ধান্ত, এটা আমার মনে হচ্ছে। কারণ 2024 জুলাই মাসে দাঁড়িয়ে 2025 তিনি 1 লক্ষ টাকা করে দেবেন পুজো কমিটিগুলোকে। এত তাড়াতাড়ি এইরকম কমিটমেন্ট কেন তিনি করলেন? ভোটটা তিনি খুব ভালো বোঝেন এবং সবসময় ভোটের অঙ্ক তিনি করেন। তাই ভোটের অঙ্ককে মাথায় রেখেই কিন্তু তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত আমরা মনে করতে পারি হঠাৎ করে নিলেন, মঞ্চ থেকে হঠাৎ করে নিলেন। আমলাকুল মনে করতে পারেন যে তাদের সঙ্গে কথা না বলেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন কিভাবে টাকা সংস্থান করা হবে। কিন্তু মুখ্যমন্ত্রী যখন ওই বক্তৃতা দিচ্ছেন না, তার আগে থেকেই তিনি মনস্থির করে রেখেছিলেন যে এইভাবেই বলবেন, এবার 85,000, পরের বার 1 লাখ, এবং সেটাই তিনি বলেছেন। এই সিদ্ধান্তের পিছনে, এই ঘোষণার পিছনে কুশলী ধুরন্ধর রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রখর রাজনৈতিক বুদ্ধির ছাপ রয়েছে। যত বিরোধীরা অগোছালো অবস্থায় থাকবে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা। কারণ তিনি জানেন বিজেপি চেষ্টা করছে হিন্দু ভোটের মেরুকরণ এবং একই সঙ্গে 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতার সামলাতে হবে তাকে। ইতিমধ্যে লোকসভাতে কি দেখেছেন, 29টা আসন পেয়েছে, ঠিক আছে, 70-71টা পুরসভায় তৃণমূল পিছিয়ে আছে, 90টা বিধানসভায় তারা পিছিয়ে আছে, কলকাতার পুরসভার অনেক ওয়ার্ডে তারা পিছিয়ে আছে, বিভিন্ন জায়গাতে পিছিয়ে আছে। তৃণমূলের এক শ্রেণীর নেতাদের জীবনযাপন নিয়ে মানুষ তিতিবিরক্ত, তোলাবাজির অভিযোগ আছে, শিল্প না হওয়ার অভিযোগ আছে, সরকারি কর্মীদের ডিএ না পাওয়ার অভিযোগ আছে, শূন্য পদ পূরণ হচ্ছে না অভিযোগ আছে। তারপরে যদি এসএসসির মামলায় সুপ্রিম কোর্টের রায়ে বহু ছেলেমেয়ের চাকরি যায়, প্যান্ডোরার বাক্স খুলে যেতে পারে। তাই লোকসভা ভোটের জয়ের আনন্দ তখন নিরানন্দে পরিণত হতে বেশি সময় লাগবে না, মমতা জানেন। কিন্তু তিনি কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়বেন না। তিনি সেদিনকেও বলেছেন কারোর চাকরি যাবে না, সুপ্রিম কোর্টে আমরা লড়াই করব। যদি সুপ্রিম কোর্ট বলে এতজন বেআইনিভাবে চাকরি পেয়েছে, তাদের চাকরি তো যাবে কোর্টের নির্দেশে, তাদের তো মায়না ফেরত দিতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন বললেন কারোর চাকরি যাবে না, আমি এত সহজে বিষয়টাকে নিতে রাজি নই। অন্য কোনো ছক কি আছে? অন্য কোনো কি উপায় বার করার চেষ্টা করা হবে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে কয়েক হাজার চাকরি বাতিল হলে তার অভিঘাত কিন্তু সর্বস্তরে পড়বে। এই সব কিছু মাথায় রেখে আপাতভাবে তৃণমূলকে মনে হচ্ছে তারা খুব ভালো জায়গায় আছে, কিন্তু বিধানসভা নির্বাচনে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া মুখে তাদের পড়তে হবে, দুর্নীতির অভিযোগকে সামলাতে হবে। হিন্দু ভোটের মেরুকরণ বিজেপি যদি আরো সফলভাবে করে সেটা তার কাছে খুব চ্যালেঞ্জিং হবে। এই প্রেক্ষিতে অপোজিশন অগোছালো, বাম কংগ্রেসের সেরকমভাবে কোনো জনভিত্তি আর নেই। এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি নির্বাচন হয়তো এগিয়েও আনতে পারেন, পুরোটাই তার মাথায় রয়েছে। আমি জাস্ট মনে হলো বলে বললাম। সেই কারণেই কি 24 জুলাই মাসে ক্লাবের পুজোর কর্তাদের সঙ্গে বৈঠকে 25-এ তিনি 1 লক্ষ টাকা দেবেন আগাম ঘোষণা করে দিলেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।